This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার যে খবরের দিকে নজর রাখবো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে কলকাতা পুলিশের একটি ফেসবুক পোস্টকে ঘিরে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। দুষ্কৃতীদের হাতে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পরিচয় চিহ্ন রয়েছে। প্রথম পোস্টে এমনটাই লিখেছিল পুলিশ, কিন্তু কিছুক্ষণ পরেই ভোল বদল। পোস্ট এডিট করে রাজনৈতিক দলের অংশটা সরিয়ে ফেলা হয় কলকাতা পুলিশের ফেসবুক পোস্ট থেকে। জানানো হয় হামলা চালায় 5 থেকে 7,000 দুষ্কৃতী। ভালো করে ক্রোনোলজিটা বুঝুন। প্রথমে পুলিশ লিখলো যে একটি রাজনৈতিক দলের ব্যানার ছিল তাদের হাতে, তারপর কিছুক্ষণের মধ্যেই সেই পোস্ট থেকে মানে এডিটেড পোস্ট থেকে রাজনৈতিক ব্যানার শব্দটা সরিয়ে দেওয়া হলো। হামলার নেতৃত্বে থাকা দুষ্কৃতীদের চিহ্নিত করা হয়েছে, দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে, হুঁশিয়ারি কলকাতা পুলিশের। কিন্তু রাজনৈতিক রং লাগানোর যে দায় পুলিশ করছিল সেটা সরিয়ে ফেলেও কি বিতর্ক বুঝতে পারলো পুলিশ? আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে। দিলীপ বাবু, টিভি9 বাংলায় আপনাকে স্বাগত। এক অত্যন্ত অশান্ত সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি দিলীপ বাবু। কলকাতা পুলিশ তাদের ফেসবুক পোস্টে একটি পোস্ট করে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, যেখানে লেখে গতকালের তাণ্ডবে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পতাকা ছিল তাদের হাতে। কিছুক্ষণ পরেই সেই পোস্ট এডিট করে ফেলা হয়। কি বলবেন পুলিশের এই মানে এডিট ভার্সনটা নিয়ে? না, পুলিশের কাছ থেকে আমরা তো কৈফিয়ত চাইছি না, আমরা তো অ্যাকশন চাইছি। কার পতাকা ছিল না ছিল, পতাকা থাকুক বা না থাকুক, যদি এই ধরনের কাজ করে কেউ, সেটা কি তাকে কি পুলিশ ছেড়ে দেবে, গায়ে হাত দেবে না? এটা লেখার কি মানে হয়? পুলিশ কি কাউকে বাঁচাতে চাইছে? এদিকে মুখ্যমন্ত্রী বলছেন তার বিরুদ্ধে চক্রান্ত চলছে বাংলাদেশের মতো তাকে উৎখাত করার জন্য। আর একটা এত বড় জঘন্য ঘটনা ঘটলো, পুলিশ দোষীদের ধরতে পারছে না, প্রমাণ করতে পারছে না, সিবিআই আসছে, হাজার হাজার মানুষ রাস্তায় নেমে পড়েছে, পুরো উত্তাল হয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী সরকার থেকে পুলিশ কিছু চাপা দেওয়ার চেষ্টা করছে। যেখানে অত্যাচার হয়েছে সে বাড়িটা ভেঙে দেওয়ার চেষ্টা। তার উদ্দেশ্যটা কি? তথ্য লোপাট করা। কুকুর নাকি সেখানে যেতে চেয়েছিল, কুকুরকে যেতে দেওয়া হয়নি। কুকুর কি কোনো পার্টি করে নাকি, রাজনীতি করে? তাকেও বিশ্বাস করতে পারছেন না। এখন সিবিআই একবার চাইছেন একবার চাইছেন না, বলছেন সিবিআই উপর বিশ্বাস নাই। আর তার চেয়ে তো আরো খারাপ অবস্থা, সরকারের পুলিশের উপর বিশ্বাস নেই। কারণ তারাই বারবার অপরাধীদের বাঁচিয়েছেন, সে কামধনি হোক, বাকটুই হোক, সন্দেশখালী হোক, আমরা দেখেছি একই ঘটনা এখানেও ঘটছে। তো মানুষের যে রাগ ক্ষোভ বাড়ছে তার কারণ হচ্ছে সরকার নিজে। যদি সঙ্গে সঙ্গে এটা নিরাকরণ করা হতো, না বাঁচিয়ে মানুষের বিশ্বাসটা উৎপাদন করা যেত, তাহলে এই সমস্যা হতো না। সত্যি সত্যি যদি বাংলাদেশের মতো পরিস্থিতি হয়, তাহলে মমতা ব্যানার্জির ক্ষমতা আছে আটকাবার? আজকে এই প্রশ্ন আছে সবার। দিলীপবাবু, এর পাশাপাশি কলকাতা পুলিশ ফেসবুকে আরো একটা পোস্ট করে, সেখানে কয়েকজন হামলাকারীর ছবি প্রকাশ করেছেন। তারা নিয়ে লিখেছেন যে কোনো সাধারণ মানুষ, কোনো আম জনতা, তাদের কাছে যদি এই দুষ্কৃতীদের সম্পর্কে কোনো খোঁজ থাকে তাহলে পুলিশকে জানান। দিলীপবাবু, এখান থেকেও প্রশ্ন উঠছে দিলীপবাবু, প্রশ্ন উঠছে তাহলে কলকাতা পুলিশের নিজস্ব যে ইন্টেলিজেন্স তা কি ফেল করছে বারবার? না হলে কেন এই যেমন কোনো খুব কুখ্যাত দাগি দুষ্কৃতী ধরার জন্য যে নিয়ম ফলো করা হয় সেই নিয়ম গতকাল রাতে তাণ্ডব চালানো কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে অ্যাপ্লাই করতে হচ্ছে? আমার দুটো বক্তব্য। এক হচ্ছে পুলিশ নিকম্মা, ধরতে পারছে না, পাবলিক এসে যাচ্ছে। নাহলে পুলিশ ইনডাইরেক্টলি বলছে আমরা করবো না, ওদেরকে বাঁচাবো, তোমরা পারলে ধরো। এটা কি পাবলিকের কাজ নাকি? তাহলে পাবলিক আইন যেমন সারা পশ্চিমবঙ্গ জুড়ে গণপিটুনি হচ্ছে, রাস্তায় ধরে পেটানো হচ্ছে, আদালত তৈরি করা হচ্ছে, আদালতের বাইরে মধ্যযুগীয় ব্যবস্থায় পুলিশকে ওটাকে সাপোর্ট করছে। এই পুলিশের কোলে বসে যে অপরাধীকে ধরা হচ্ছে, সন্দিগ্ধ অপরাধী, অপরাধী বলবো না, প্রমাণ হয়নি সে অপরাধী কিনা, দেখা যাবে আসল অপরাধী বাইরে আছে, কিন্তু এ তো পুলিশের কোলে বসেছে, পুলিশের ক্যাম্পে থাকছে, পুলিশের গাড়ি নিয়ে ঘুরছে, সেই অপরাধ করেছে। তো কাকের মাংস খায় না আমরা জানি। তো পুলিশ কি করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে? এই পুলিশের উপর কি করে লোক ভরসা করবে? তাই বারবার সিবিআইয়ের কথা উঠে। আমি জানি না পুলিশ হয়তো করতো না এটা, তাই মানুষ সিবিআইয়ের কাছে গেছে। সিবিআই কতটা সফল হবে, কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে কেন? একজনের পরিবার, একটা সাধারণ পরিবার সর্বস্ব দিয়ে ছেলে বা মেয়েকে মানুষ করছে, আর সে ডাক্তার হওয়ার পরে যখন সেবা করতে যায় তাকে শেষ করে দেওয়া হচ্ছে। কি জঘন্যভাবে হয়েছে! কোনো সভ্য সমাজে এটা হয়? তারপরেও মমতা ব্যানার্জি এটাকে দোষ না দিয়ে, সমাধান না করে, যারা এর বিরোধিতা করছে তাদেরকে দোষ দিচ্ছেন। তিনি রাস্তায় নামবেন বলছেন এটাকে চাপা দেওয়ার জন্য। এর চেয়ে আর কি হতে পারে? দিলীপবাবু, আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। গতকাল রাতে আরজি করে যে ভয়ঙ্কর লজ্জাজনক তাণ্ডব চালানো হলো সেই সংক্রান্ত সব খবরের দিকে নজর রাখছি আমরা। তবে ব্রেকে যাওয়ার আগে আপনাদের বলেছিলাম যে চিকিৎসক মহল এই বিষয়ে কি বলছে
জানাবো আপনাদের। আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি এ রাজ্যের বিশিষ্ট চিকিৎসক ডক্টর কুণাল সরকারের সঙ্গে। কুণালবাবু, টিভি9 বাংলায় আপনাকে স্বাগত। কুণালবাবু, 15ই আগস্টের একটা সকালবেলা আপনার সঙ্গে এই আবহে কথা বলতে হবে এমনটা আমি এক্সপেক্ট করিনি, কিন্তু আমি খুব লজ্জার সঙ্গে আপনাকে বলছি যে বাংলার স্বাস্থ্যক্ষেত্রে একটা সরকারি হাসপাতালে যে তাণ্ডব হলো গতকাল রাতে, কয়েক হাজার দুষ্কৃতীদের তাণ্ডবও চালালো গতকাল রাতভর একটা সরকারি হাসপাতালে, যে হাসপাতালে রোগীরা থাকেন, মুমূর্ষু রোগীরা, ছোট শিশুরা, সদ্যজাতরা। এটা নিন্দা করার কোনো ভাষা কি আপনার জানা রয়েছে কুণালবাবু? দেখো দীপ, আমরা এখন প্রথমত যতটা রেগে আছি ততটাই মনে হচ্ছে যে আমাদের শুধু নয়, শুধু ডাক্তাররা তো আর সমাজ বহির্ভূত কোনো দেবতা স্থানীয় লোকজন নয়, আমরাও তোমাদের সবার মতো, আমরা জেনারেল সোসাইটি, আমরাও সমাজের একটা অংশ। তো যে জিনিস আমরা দেখলাম এবং যেটা হলো, সেখান থেকে যখন আমাদের মধ্যে যে একটা রাগ, আমাদের মধ্যে যে একটা সেন্স অফ বিট্রেয়াল আউটরিচ হয়েছে, তো সেই জিনিসটা যখন আমাদের একটু হয়তো ঠিক হবে, একটু স্থিতিশীল হবে, তখন একটা দুটো জিনিস, এই তাণ্ডব, এই অব্যবস্থা, এই যে আমরা একটি মেয়ের খুনের তদন্ত করে উঠতে পারলাম না আমরা আমাদের শহরে, আমাদের রাজ্যে, আমাদের দেশের মধ্যে, এই ব্যাপারগুলো যখন আমার তোমার হজম শক্তি, ডাইজেস্টিভ সিস্টেম খানিকটা হজম করবে, তারপর আমাদের একটা দুটো কথা দ্বীপ একটু ভাবতে হবে। সেটা হলো, এই যে আমরা কলকাঠি নেড়ে ইনভেস্টিগেশন করাবো, ধর্ণামঞ্চ হয়েছে বলে সেখানে একটা দুষ্কৃতীদের তাণ্ডব চলবে, এগুলো বুদ্ধির পরিচয় নয়, এগুলো হচ্ছে ধূর্তমির পরিচয়, এগুলো হচ্ছে বদ বুদ্ধির পরিচয়। কিন্তু এই ধূর্তমি, বদ বুদ্ধি, এগুলোকে অতিক্রম করে এই আজ সকালে অনেক গান বাজনা শুনলাম, 77-78 বছর হয়ে গেল আমরা এই তেরঙ্গার তলায় দাঁড়িয়ে অনেক শপথ করেছি, কিন্তু আমরা কি নিজেদের একটা শপথ করতে পারবো যে আমাদের যেরকম একটা পলিটিক্যাল ক্ষমতা দরকার, পলিটিক্যাল গভর্নমেন্ট দরকার, পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন দরকার, কিন্তু যেভাবে আমরা আমাদের হেলথকে চালাবো, স্বাস্থ্য ব্যবস্থাকে চালাবো, যেভাবে আমরা আমাদের পুলিশ ডিপার্টমেন্টকে চালাবো, যেভাবে আমরা আমাদের আইন শৃঙ্খলা বা জুডিশিয়ারিকে চালাবো, এই ব্যাপারগুলো এক একটা কেবল সামগ্রিক পলিটিক্যাল সিস্টেমের একটা কৃতদাস, দলদাস হয়ে এরা থাকতে পারে না। সুতরাং এই ইন্ডিপেন্ডেন্স, এই স্বাধীনতা আজকের ভোরবেলায় তো অত্যন্ত ফাঁপা বলে মনে হচ্ছে। কোথায় আমাদের পুলিশ ফোর্সের কি ক্ষমতা নেই? তাদের মধ্যে কি? আপনার এই কথার সূত্র ধরে আমি আপনার কাছে ঠিক পরের প্রশ্নটা করতে যাচ্ছিলাম। গতকাল পুলিশ কর্তা রাতের বেলায় যখন সংবাদ মাধ্যমের মুখোমুখি হন, প্রথম কথা, পুলিশ প্রথম দিকে একেবারেই নিষ্ক্রিয় ছিল, তাদের সামনেই কার্যত একটা দুষ্কৃতি তাণ্ডব চলে। তারপর যখন পুলিশ কর্তারা ঘটনাস্থলে পৌঁছান, খোদ পুলিশের একদম শীর্ষ মহলের কর্তারা তারা বলেন যে মিডিয়া একটা এমন জনরোষ তৈরি করছে যেটা কলকাতা পুলিশের ভাবমূর্তির বিরোধী। তাই কি কুণালবাবু, আপনি তো বিশিষ্ট একজন চিকিৎসক, গোটা রাজ্যের বহু খবর আপনি রাখেন আমি জানি, আপনার কি মনে হয় যে মিডিয়ার ক্ষেত্রে কোনো ভুল ন্যারেটিভ তৈরি করছিল? পুলিশ একদম নিষ্কলঙ্ক। আমার মনে হয় না দীপ মিডিয়া কোনো ভুল ন্যারেটিভ তৈরি করেছে, কিন্তু তুমি যদি একটু ঠান্ডা মাথায় ভাবতে বসি যে আমাদের যেরকম গভর্নমেন্ট আমাদের সোসাইটির একটা পিলার, আজকে তো পুলিশ ফোর্স, আইন শৃঙ্খলা যারা রাখবেন তারাও তো আমাদের সোসাইটিটাকে যদি একটা বিল্ডিং এর মতো ভাবো, তারাও তো আমাদের বিল্ডিং এর একটা বৃহৎ ফাউন্ডেশন। সুতরাং আজকের প্রশ্ন হলো, সেটা আজকে বিনীত গোয়েল হতে পারে, কালকে অন্য লোক হতে পারে, পরশুদিন আরো এক ভদ্রলোক হতে পারে, কিন্তু এই প্রত্যেকটি মানুষ যারা বুদ্ধি সম্পন্ন, যারা ক্ষমতা সম্পন্ন, যাদের মেধা আছে, যাদের এক্সপার্টিজ আছে, তাদের যদি আমরা মুখে তালা দিয়ে পায়ে শেকল দিয়ে কাজকর্ম করতে না দিই, আলটিমেটলি সোসাইটি আজকে বিক্ষুব্ধ। মানুষ আজকে মনে হচ্ছে সমাজের সঙ্গে একটা বৃহৎ বিশ্বাসঘাতকতা করা হয়েছে। এখন সেইখান থেকে সমস্ত রাগগুলো পড়ছে তাদের উপর। এখন এই ঘটনাটা তো আজকে যদি দীপ আমরা কেবল সারে জাহাঁ সে আচ্ছা আর জনগণমন আর বন্দে মাতরম কিনে একটু চোখের কোলটা একটা ভিজে রুমাল দিয়ে মুছে বাড়ি চলে যাই এবং আমাদের সংবিধানের, আমাদের সিস্টেমের মৌলিক দুর্বলতাটা না বুঝি,
তাহলে ঠিক কোভিডের সংক্রমণের মতো এটা বর্তমানে দ্য গ্রেট ইন্ডিয়ান এপিডেমিক, যেখানে আমরা প্রত্যেকটা ডেমোক্রেটিক সিস্টেমকে আমরা পলিটিক্যাল সিস্টেমে সেকেন্ডারি করে রেখে দিয়েছি। ওই যে পুরোনো কালে গল্প হতো, যেখানে কৃতদাস বৃত্তির গল্প হতো না, আঙ্কেল টমস ক্যাবিন এটসেট্রা, এব্রাহাম লিঙ্কন জুড়ে গেছিলেন যাতে কৃতদাস বৃত্তি না থাকে। আজকে আমরা গণতন্ত্রের নামে এই সমস্ত লোকজনগুলোকে দিয়ে, দে আর কেপেবল পিপল। আজকে বিনীত গোয়েল না হয়ে যদি তুমি থাকতে, তুমি আমাকে বুকে হাত দিয়ে বলো তো যে তোমার ওপরে যদি এত কর্তৃত্ব থাকতো, তোমার বেঁচে থাকা, তোমার চলন বলন, তোমার প্রমোশন, তোমার চাকরিতে টিকে থাকা, তোমার মান সম্মান, প্রত্যেকটা খুঁটিনাটি মলিকিউলার জিনিসের ওপরে যদি পলিটিক্যাল সিস্টেমের কর্তৃত্ব থাকে, আজকে বিনীত গোয়েল কি করতো, আজকে দীপ কি করতো সেখানে দাঁড়িয়ে, আমি কি করতাম সেখানে দাঁড়িয়ে? আমরা তো কেউ রাতারাতি স্পাইডারম্যান সুপারম্যান হয়ে যেতে পারবো না। আমরা কি আজকে একটা মার্ভেল কমিক্সের পৃথিবীতে নিজেকে পরিণত করব যে আমি আকাশে উঠতে পারি, আমি মাটির উপর দিয়ে হাঁটি, আমার অলৌকিক ক্ষমতা আছে? আমরা যদি না আজকে যতটা প্রতিবাদ করছি, নিশ্চয়ই করব। তোমরা যে ন্যারেটিভ দিয়েছো সেই ন্যারেটিভটা জাস্টিফাইড, কমপ্লিটলি জাস্টিফাইড, কিন্তু এই ন্যারেটিভের মধ্যে একটা ডিপার ন্যারেটিভ আসতে হবে, যে ওই 10কে 3 দিয়ে ভাগ করার মতো একটা রেকারিং ডেসিমেলের সমস্যায় আমরা আজকে যদি আমরা ডিপার প্রবলেমটাকে না বুঝি, কালকে রাত্রে যেমন কলকাতা শহর আমাদের মায়েরা, বোনেরা, মাসিরা জেগে উঠে, ছেলেরা জেগে উঠে আজকে কলকাতা শহরে দেখালো যে এখনো সমাজের মধ্যে একটা রিঅ্যাক্টিভিটি আছে, এখনো সমাজের মধ্যে একটা বিবেক আছে, এবং এই সমাজকে কেবল এই একটা ঘটনার মূল্যায়ন নয়, এই সমাজকে আমাদের স্ট্রাকচারাল দুর্বলতাটাকে মূল্যায়ন করতে হবে, যে আমার জন্য নয়, আমাদের জীবন প্রায় শেষ হয়ে এসছে, আমাদের ছেলে মেয়েদের জন্য, তাদের ছেলে মেয়েদের জন্য। ঠিকই কুণাল বাবু, ঠিক। আপনার যে ইভ্যালুয়েশন, আপনার যে বক্তব্য এত সুন্দর, এত তথ্য নির্ভর, এত সুন্দর আমরা শুনলাম, আমাদের খুব ভালো লাগলো। আমাদের সঙ্গে থাকুন, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে আবার পরে আসবো।